এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। এই সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে, অর্থাৎ সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এশিয়া কাপটা। এবং এই এশিয়া কাপে অনেক দল অনেকভাবে প্রস্তুতি নিচ্ছে। ইউএইতে যেমন ট্রাই নেশন সিরিজ চলছে পাকিস্তান, আফগানিস্তান, ইউএইর মধ্যে, তেমনি বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে একটা সিরিজ শেষ করলো। আবার সবকিছু মিলিয়ে সব স্কোয়াড ঘোষণা হওয়ার পরেও টুকটাক কয়েকটা জায়গাতে এখনো কিন্তু যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের অনেক প্রশ্ন রয়ে গেছে। অনেক ক্রিকেট বোদ্ধাও অনেক স্কোয়াড নিয়ে অনেক কোশ্চেন রেইজ করছেন। আমি, আমারও অনেক কোশ্চেন আছে, বাট সিম্পলি আমি চাই যে আমার যারা দর্শক তারা কি ভাবছেন আমার ভিডিওগুলো দেখে। এই কথা চিন্তা করতে করতেই কয়েকটা ভিডিওতে আমি ঘাটছিলাম যে কি অবস্থা। সেখানে একজন কমেন্টস করেছিলেন, যেই কমেন্টসটা ছিল ওই যে আফগানিস্তানের মিডল অর্ডার, ভঙ্গুর মিডল অর্ডারটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে তার মাথায় এখনো ঢুকছে না যে কেন মোহাম্মদ হারিসকে কন্টিনিউ করে চলেছে পাকিস্তান মোহাম্মদ রিজওয়ানের জায়গায়। সো এই কোশ্চেনটা যখন রেইজ হলো, আমি ভাবলাম যে একটু দেখে আসি যে পাকিস্তান বেসিক্যালি কোন টাইপের কিপার ব্যাটার, কিংবা শুধু কিপার, কিংবা কোন জায়গার জন্য একজন ব্যাটার চাচ্ছে, এবং কি জন্য মোহাম্মদ রিজওয়ান এই পাকিস্তান দলটাতে নেই, মোহাম্মদ হারিস আছেন, সেটা খুঁজে বের করি। চলুন, কি খুঁজে পেলাম সেটাই জানিয়ে দেই ওয়াট দা পিচে। প্রথমেই যদি আসি একটা কথা ক্লিয়ার করতে, সেই কথাটা হচ্ছে দেখুন, আপনি আমাকে কোশ্চেন করতে পারেন কিংবা আমার এই ভিডিও দেখে বলতেই পারেন যে আপনি অমুকের সাপোর্টার ভাই, বা অমুক ব্যাটার আপনার ভালো লাগে। বাট এরকম আমার কোনো পক্ষপাতিত্বই থাকবে না এই ভিডিওতে, অ্যাটলিস্ট বলতে পারেন দেখার পরে। বিকজ আমি যদি নিউট্রাল একটা জায়গা থেকে দেখার চেষ্টা করি যে মোহাম্মদ রিজওয়ান, যিনি পাকিস্তানকে বছরের পর বছর একটা ভালো সাপোর্ট দিয়ে চলেছেন, দুর্দান্ত কিছু ইনিংস তার আছে তিনটা ফরম্যাটেই, এবং শেষ দুটো বছর 22, 23, 24, মানে 22 থেকে শুরু করে 24, তিনটা বছর তিনি কিন্তু পাকিস্তানকে টি-20 ফরম্যাটে বেশ ভালো সার্ভ করেছেন অ্যালং সাইড বাবর আজম। সেরকম একটা স্টার জুটিকে যখন পাকিস্তান ভাঙলো, এবং বেসিক্যালি মোহাম্মদ রিজওয়ান যখন আর 2024 সালের 13ই ডিসেম্বর তিনি শেষ টি-20 খেলেছিলেন পাকিস্তান দলে, তারপর থেকে কিন্তু একরকম ব্রাত্যই হয়ে আছেন, মোহাম্মদ হারিসকে দিয়ে তারা কন্টিনিউ করিয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে। সো এখানে আপনাকে ভাবাবেই যে মোহাম্মদ রিজওয়ানের মতো এই যে এরকম একজন ব্যাটার কেন নেই পাকিস্তান দলটাতে, মোহাম্মদ হারিস কি করেছেন। আমি যদি মোহাম্মদ হারিসের টি-20 এই ছোট্ট ক্যারিয়ারটা দেখি, ছোট্ট খুব বেশি বলা যাবে না, রিজওয়ানের তুলনায় ছোট্ট, বিকজ রিজওয়ানের অনেকগুলো ম্যাচ হয়ে গেছে 80-র উপরে। সেখানে মোহাম্মদ হারিসের খুবই একজন নতুন ক্রিকেটার বলাই যায়, মানে নতুন বলতে রিজওয়ানের তুলনায়, আমি বারবার বলছি। এই দুজনের ক্ষেত্রে আমি যদি মোহাম্মদ রিজওয়ানকে প্রথমে নিয়ে আসি নাম্বারে বিবেচনা করতে, যে তার নাম্বারস গুলো কেমন বেসিক্যালি, বা কিসের বেসিসে তিনি দলের বাইরে। যদি আমি 2025 সালের পিএসএলটা নেই এই দুজনের, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে, মোহাম্মদ রিজওয়ান 2025-এর পিএসএল এ তিনি 10 ইনিংসে রান করেছেন, সেখানে 367, 139.5 স্ট্রাইক রেটে, এবং 12টা ছক্কা, 33টা চার এই ক্ষেত্রে তিনি মেরেছেন। কেন আমি বলছি 33টা চার এবং এই যে 12টা ছক্কার রেশিওটা, কারণ এ থেকে বোঝা যায় যে তিনি কনভেনশনাল শট খেলতে বেশি পছন্দ করেন রাদার দেন প্লেইং বিগ শটস। এবার আমি যদি মোহাম্মদ হারিসের পিএসএল 2025টা একটু দেখি, এই ক্ষেত্রে দেখতে পারি যে তিনি 10টা ইনিংস খেলেছেন, 247 রান করেছেন, 148.7 স্ট্রাইক রেটে, 11টা ছক্কা এবং 28টা চার তিনি হাঁকিয়েছেন। অর্থাৎ তিনি আবার ছক্কায় বেশি বিশ্বাসী, কনভেনশনাল শট তিনিও খেলেন, বাট তিনিও বেশি পাওয়ার হিটিং এই জোরটা দেন। সো এই ক্ষেত্রেও কিন্তু পিএসএল দিয়ে তাদেরকে খুব একটা আলাদা করা যাচ্ছে না। একজনের স্ট্রাইক রেট 139.5, আর একজনের 148.7, খুব একটা বেশি কিন্তু তফাৎ নেই। এবারে আমি যদি এই দুজনের শেষ এক বছরে পাকিস্তান টিমের কন্ট্রিবিউশনটার দিকে তাকাই, সেই ক্ষেত্রে আমি দেখতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ রিজওয়ানের কন্ট্রিবিউশনটা 2023-24 সালে এই এক বছরের মধ্যে তিনি 26টা ইনিংস খেলেছেন, 779 রান করেছেন তিনি এই সময়টাতে। স্ট্রাইক রেটটা কিন্তু 121.33। অনেক বাংলাদেশি ব্যাটারদের আমি মানে ডিসরেসপেক্ট করে বলছি না, বাট মানে আমাদের ভাই সামর্থ্য এরকম যে 120 থেকে 30 এই স্ট্রাইক রেটে আমরা টি-20তে ব্যাট করি, বা তার চাইতেও কম অনেকের স্ট্রাইক রেট আছে। সো রিজওয়ান সেখানে 121.33 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 26টা ছক্কা তিনি হাঁকিয়েছেন 57টা চারের সাথে। সো এক্ষেত্রেও
আপনি বুঝতে পারছেন যে কনভেনশনাল ব্যাটিংটাই রিজওয়ানের প্রথম পছন্দ। চারগুলো হাঁকানোর সেই নাম্বারটা দেখলেই বোঝা যায়। এবারে আমি যদি এই 1 বছরে মোহাম্মদ হারিসের নাম্বারগুলো দেখি, মোহাম্মদ হারিস 2025 সালে বেসিক্যালি সব টি-20 খেলেছেন, 24-এ তিনি টি-20 ম্যাচ খেলতেই পারেননি। সো 25-এর সেই গ্রাফটা যদি আমি দেখি, তার 18 ইনিংসে 296 রান করেছেন তিনি, 143 স্ট্রাইক রেটে, যেখানে 15টা ছক্কার পাশাপাশি 27টা চারও তিনি হাঁকিয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু আবার রিজওয়ানের সাথে তার তফাৎটা অনেক বেশি স্ট্রাইক রেটের তুলনায়। স্ট্রাইক রেটের হিসাবে 121 থেকে 143 স্ট্রাইক রেটে হারিস মানে বুঝিয়েছেন পার্থক্যটা, যে তিনি মেরে খেলতে পছন্দ করেন। সো এই ক্ষেত্রে হয়তো আপনি সেই লাস্ট 1 বছরের পরিসংখ্যানটা দিয়ে আলাদা করতে পারেন এই দুজনকে, বাট সেখানেই চলে আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোহাম্মদ হারিস সাম্প্রতিক সময়, এই যে আমি বললাম 2025 টি-20 যতগুলো ম্যাচ খেলেছেন, বাংলাদেশের বিপক্ষে তিনি যে সেঞ্চুরিটা করেছিলেন লাহোরে, তার পরপর কিন্তু তার ওপেনিং পজিশনটা থেকে বা 3 নম্বর পজিশন থেকে তাকে নামিয়ে মিডল অর্ডারে কিংবা অনেক সময় লেট মিডল অর্ডারেও হারিসকে নিয়ে আসা হয়। সো এখন যদি আমি দেখি এই মিডল অর্ডারে এই দুজনের ব্যাটিং এর কি অবস্থাটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন কম্প্যারিজনটা এই মুহূর্তে, খুব বেশি কিন্তু আপনি একটা তফাৎ দেখতে পারবেন এই দুজনের মধ্যে। সেটা কিভাবে? রিজওয়ান মোট 10টা ইনিংসে মিডল অর্ডারে ব্যাট করেছেন, অর্থাৎ 4, 5, 6, 7 এই অবস্থানগুলোতে 152 রান করেছেন, 94 স্ট্রাইক রেটে, 2টো ছক্কা, 10টা চার। অন্যদিকে মোহাম্মদ হারিসকে পাকিস্তান সাম্প্রতিক সময়ে যে মিডল ওভারে ব্যবহার করেই যাচ্ছে, সেটার কারণটা একটু পরে বলছি। সেই মিডল অর্ডারে কিন্তু তিনি 8 ইনিংসে 74 রান করেছেন, 118 স্ট্রাইক রেট তার, অর্থাৎ স্ট্রাইক রেটের দিক দিয়ে হ্যাঁ একটা পার্থক্য অবশ্যই আছে রিজওয়ানের সাথে। 100-র উপরে অ্যাটলিস্ট তার স্ট্রাইক রেটটা, 4টা ছক্কা এবং 3টা চার এই সময়ে হাঁকিয়েছেন মোহাম্মদ হারিস। সো আপনি এখন বলতে পারেন যে যেই মোহাম্মদ রিজওয়ান 2015 সালের পরে আর কখনোই মিডল অর্ডারে ব্যাটিংটা করেননি, তার পরিসংখ্যানটা আমি তুলনা করছি, মানে 2020 সালের পরে, ইফ আই এম নট রং, ইয়েস 15 থেকে 20 এই সময়টাতে তিনি মিডল অর্ডারেই ব্যাট করতেন। সো তার সাথে আমি কেন হারিসের মানে তুলনাটা করছি, দেখুন সাম্প্রতিক সময়ে যখন হারিসকে ওপেনিং পজিশনটা ছেড়ে সেই মিডল ওভার্সে চলে আসতে হলো, এই সময়ে ওপেনিং পজিশনগুলোতে পাকিস্তান সাইম আয়ুব, ফখর জামান এবং সাহিবজাদা ফারহান, এই 3জনকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন, এবং সবচাইতে ডিভাস্টেটিং একটা ওপেনিং পেয়ার তারা কিন্তু ইতোমধ্যে পেয়ে গিয়েছে সেই সাইম আয়ুব এবং সাহিবজাদা ফারহান, এই দুজনের মাধ্যমে। এই দুজনের একটা 100+ পার্টনারশিপও অলরেডি হয়ে গেছে এই বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং তারা মোটামুটি 160 এর ওপরের স্ট্রাইক রেটে ওপেনিং এ ব্যাট করছেন। সাইম আয়ুব এবং শাহিদজাদা ফারহান দুজনই দুর্দান্তভাবে ব্যাটিংটা করছেন। এই কারণেই কিন্তু মোহাম্মদ হারিস, যিনি কিনা শুরুটা করেন বেশ ভালো মতো, হয়তো রানা বল শুরু করেন, তারপরে গিয়ে এক্সেলারেট করেন, সেক্ষেত্রে ওই হিসাব বিবেচনা করেই কিন্তু হারিসকে এবার পিওর একজন কিপার হিসেবে পাকিস্তান মিডল অর্ডারে নিয়ে গেছে, এবং মিডল অর্ডারে নেমে তার কাছ থেকে যেই চাহিদাটা ছিল যে সালমান আলী আগা, তারপরে হচ্ছে হাসান নওয়াজের পরে মোহাম্মদ হারিস নেমে হয়তো টুকটাক কিছু ইনিংস খেলে দেবেন কিংবা খালি সঙ্গ দেবেন শেষ দিকে মোহাম্মদ নওয়াজকে বা খুশদিল শাহকে, সেক্ষেত্রে শুধুমাত্র রানটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। সো এই রোলটাতে আবার মোহাম্মদ রিজওয়ান কিন্তু ফিট না খুব ভালো মতো, কারণ মোহাম্মদ রিজওয়ানও কিন্তু মিডল অর্ডারে বলুন কিংবা টপ অর্ডারে বলুন, সব জায়গায় নেমে খানিকটা সময় নেন, তারপরে এক্সেলারেট করেন। সেটা আমরা পিএসএল এও 2-1টা ইনিংসে আমরা দেখেছি রিজওয়ানের কাছ থেকে। সো এই জায়গাটাতেই বেসিক্যালি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট যেটা বোধ করেছে যে ওই জায়গার রোলটা মোহাম্মদ হারিস কিন্তু রিজওয়ানের চেয়ে বেটার ডেলিভার করছেন বা বেটার পালন করছেন সেই রোলটা, যে লেট মিডল অর্ডার বা একটু ফিনিশিং এ কারোর সাথে সঙ্গ দিয়ে তিনি এক্সেলারেট করবেন বা ব্যাট চালাবেন, সেইভাবেই তারা মোহাম্মদ হারিসকে কল্পনা করছেন, এবং হারিস তাদের কাছে একজন পিওর কিপিং অপশন, যেই পিওর কিপিং অপশনটা মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে তারা কিপার ব্যাটার হিসেবে পেতে গিয়ে সেই ব্যাটার সত্তাটাই কিন্তু পাচ্ছিলেন না রিজওয়ানের কাছ থেকে টি-20 ফরম্যাটে। ইয়েট হি ইজ আ ভেরি গুড ব্যাটার ইন ওডিআই অ্যান্ড টেস্ট ফরম্যাটস, বাট আমার মনে হচ্ছে যে টি-20তে এই একটা জায়গাতেই, যেহেতু ওপেনিং এ কোনো জায়গায় আপাতত হচ্ছে না, মিডল অর্ডারেও
4 বা 5-এ জায়গাটা হচ্ছে না, সো রিজওয়ানকে তারা কোথায় অ্যাকোমোডেট করবে? কারণ রিজওয়ানের চাইতে ভালো অপশন তাদের ওপেনিং এ, 1 ডাউনে, 4-5-এ আছে। আবার তিনি লেট মিডল অর্ডারেও সেই হারিসের রোলটা পালন করতে পারছেন না, কিংবা সেই যে এসেই নেমে মারতে হয় সেই রোলটাও পালন করতে পারছেন না। এই কারণেই আমার মনে হয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট রিজওয়ানের জায়গায় হারিসকেই বেছে নিয়েছেন এশিয়া কাপের দলটাতে, এবং হারিসকেই চেষ্টা করছেন কন্টিনিউ করে এই রোলটাতে থিতু হতে। আপনার কি মনে হয় যে রিজওয়ানকে কি অ্যাটলিস্ট স্ট্যান্ড বাই দলে রাখা যেত কিনা, কিংবা রিজওয়ানকে হারিসের সাথেই আরেকটা কিপিং অপশন হিসেবে স্কোয়াডে রাখা যেত কিনা? জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।